সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের রাজনীতিবিদদের মামলা, রিমান্ড এবং জেল জুলুমের কথোপকথন অনুষ্ঠানে আজকের অতিথি সাজ্জাদুল মিরাজ। আসুন আমরা পরিচয় হই সাজ্জাদুল মিরাজের সাথে। মিরাজ ভাই কেমন আছেন? আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে। রাজনীতিবিদদের, আমাদের মতো রাজনীতিবিদদের যে জেল জুলুম এবং স্বৈরাচারী সরকারের গত 16 বছর নিপীড়ন নির্যাতন যারা আমরা সহ্য করেছি, তাদেরকে নিয়ে 10 মিনিটস উইথ ইমরান যে আপনারা সম্প্রচার করছেন, সেই সাথে এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার রাজনীতির জীবনে, আমার তো অনেক আগের থেকে রাজনীতিক পথ চলা, 96 থেকে, এবং আমি দীর্ঘদিন বাইরে ছিলাম। এই রাজনীতির কারণে বিএনপি ক্ষমতার সময় দেশে আসার সুযোগ হয়নি। 1/11, তারপর গত 16 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। এই গত 16 বছর আমি প্রায় 8 বারের মতো জেলে ছিলাম। এর মধ্যে দুইবার ছিলাম গুম। 2013 সালে একবার গুম ছিলাম প্রায় 7 দিনের মতো। তারপর 2018 সালে একবার গুম ছিলাম। আমাকে ধানমন্ডি স্টার কাবাব থেকে ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরার পর মোহাম্মদপুর থানা নিয়ে যায়। ওখানে নেওয়ার পর থেকে আমার পরিবার আমাকে খুঁজে পায় না 3-4 দিন। এখান থেকে ধরে নিয়ে যায় আর ক্রস ফায়ার দেয়। 4 দিনের মতো আমাকে চোখ বন্ধ করে রেখেছিল। কোনো সূত্রে আমার পরিবার জানতে পারে যে আমি মোহাম্মদপুর থানায় আছি। প্রতিদিন রাত্রে বলে, তুই ইন্নানিলে বল, এই 13-14 আন্দোলন কে করছে, বিগত দিনে আন্দোলন তোদের কাছে কী আছে, পরিকল্পনা কি, এই ধরনের প্ল্যান। মানে 18 নির্বাচনের আগে, এর আগে আমি প্রায় 2 মাস কারাভরণ করে পরে আসার পর ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সারা বাংলাদেশের মধ্যে কোথাও কিন্তু একেবারে একটু শব্দ ছিল না। আমি কিন্তু কেন্দ্রে এসেছিলাম। কেন্দ্রে আসার পর কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, বিডিআর উপস্থিতি কিন্তু আমাকে অ্যাটাক করে। আমার মাথা ফেটে যায়। 28শে অক্টোবর মহাসমাবেশের আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নির্দেশ ছিল যে মহাসমাবেশ আমাদের যেভাবে হোক সফল করতে হবে। আমি যেহেতু মহানগরের সদস্য সচিব ছিলাম, আমার উপর দায়িত্ব ছিল অনেক। নয়াপল্টনে আমাদের স্পোর্ট ছিল, ওইখানে আমরা স্লোগানের মুখরিত অবস্থা ছিলাম। ওইখানে হঠাৎ করে 12:30টার দিকে আওয়ামী লীগ এবং পুলিশ মিলে বিচারপতি বাসার ওখান থেকে আমাদেরকে মহাসমাবেশ পণ্ড করার জন্য তারা প্ল্যান এঁকেছে এবং ওখান থেকে আমাদেরকে গুলি করতে মানে ওখান থেকে মহাসমাবেশ যেন করতে না পারি। যখন গুলি আওয়াজ শোনার সাথে সাথে আমাদের নেতাকর্মীরা সব দাঁড়ায় গেল। আমিও দাঁড়ায় গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করলাম। এবং যখন তারা নাইটিঙ্গেলে মোড়ের দিকে আসলো, তখন আমি আমার নেতাকর্মী উল্টার দিকে না গিয়ে আমি ওদেরকে নিয়ে সামনে গেলাম প্রতিহত করা অবস্থায়। আপনারা দেখেছেন যে সারা বিশ্বে ওই আন্দোলনের ফুটেজ, আমার ফুটেজগুলি, লাল গেঞ্জি পরা ফুটেজগুলি, প্রায় 2.5 ঘন্টা কিন্তু আমি যুদ্ধ করেছি। প্রশাসনের সাথে প্রতিহত করেছি যেন পার্টি অফিস কোনোভাবে তাদের কবজা নিতে না পারে। সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপর অবরোধ কর্মসূচি ডাক দেয়। অবরোধ কর্মসূচি ডাক দেওয়ার পর আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দেওয়া হয় যেভাবে অবরোধ কর্মসূচি পালন করতে হবে। তারপর গুলশানে একটি বাসায় হঠাৎ রাতের বেলা পুলিশ ঘেরাও করে। এখন বর্তমান মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ছিল সাথে। ঘেরাও করার পর রাতে আমরা 3:30-4টার দিকে অ্যারেস্ট হয়ে যাই। অ্যারেস্ট হওয়ার পর আমাকে পিছিয়ে হ্যান্ডকাপ পরে প্রথমে আমাকে ঢুকে 4-5টা বাড়ি দেয় রড দিয়ে প্রশাসন। বাড়ি দেওয়ার পর একজন বলে যে এইটারে পাইছি, এটারে পিটিয়ে মেরে ফেল। এইভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা, কেউ বাড়ি দিতে আসে, কেউ আবার ঠেকায়, কেউ আবার পিস্তল বের করে পায়ে গুলি করার জন্য আসে, আবার কেউ বলে যে থাক, ওকে বোঝাপড়া করা হবে ডিবি অফিসে নিয়ে। উঠার আগেই যে বুঝতে পারতেছিলাম না যে তারা আমাকে মেরে ফেলবে কিনা। আমি তখন হ্যান্ডকাপ পরে, পিছে হ্যান্ডকাপ পরে গাড়িতে বসায়, মাইক্রোতে বসায়। আমি বলি আমার হ্যান্ডকাপটা পিছ থেকে খুলে সামনে দেন। তারা শুনলো না। আমার অনেক কষ্ট হলো। ওইখানে যাওয়ার পর আমাকে বলে তোকে 10 দিনের রিমান্ডে নেওয়া হবে, মানে কোর্টে হাজির হওয়ার আগেই। তাই আমি বলছি হয়তো 10 দিন বলছে, হয়তো 2-1 দিন দিবে। কোর্টে যাওয়ার পর সেই 10 দিনের রিমান্ডে দিল। রিমান্ডে দেওয়ার পর থেকে একটা রাতও আমি 10টা দিন একটা রাতও ঘুমাতে পারি নাই। প্রতিদিন টর্চার চালাইছে। এই যে ডিবির ডিসি মুশিওর আমাকে ডেকে নিয়ে পিস্তল দিয়ে বলে, গুলি দিয়ে বলে, এই গুলি খা, চাবা। তারপর গুলি ফিকা মারে আমার সামনে, আমার নেতাকর্মীদেরকে মারে। আমার সামনে আমার নেতাকর্মীদেরকে মারে, আমাকে গুলি বলে চাবা। কি অমানবিক নির্যাতন ডিবি অফিসে আমাকে করেছে। আমার যুবদলের পল্লবীর থানার যুবদলের সদস্য সচিব ছিল, ওকে করেছে। তারপর 10 দিন রিমান্ডে যাওয়ার পর আমাকে
কেরানীগঞ্জে জেলে নিল। কেরানীগঞ্জে জেলে নেওয়ার পর 10 দিন ঘুমাই নাই। এর আগেও 2-3 দিন আমি ঘুমাইতে পারিনি আন্দোলনের কারণে। প্রায় 13-14 দিন না ঘুমায় থাকার কারণে কেরানীগঞ্জে যাওয়ার সাথে সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় শুয়ে পড়ি, ওইখান থেকে আবার ডেকে নিয়ে যায়, তোমাকে এখনই চালান করতে হবে আধা ঘন্টার মধ্যে। তারপর আমাকে নিয়ে গেল কাশিমপুর হাই সিকিউরিটিতে। আপনারা জানেন কাশিমপুর হাই সিকিউরিটি কী একটা জেল। সারা বাংলাদেশের যত বড় বড় অপরাধী, যত জঙ্গি, যত সন্ত্রাস সব কাশিমপুর হাই সিকিউরিটি থাকে। এবং সাধারণ বন্দী এবং রাজনীতি বন্দী তাদের জন্য হলো কেরানীগঞ্জ এবং অন্যান্য কাশিমপুর 2, কাশিমপুর 1। কাশিমপুর হাই সিকিউরিটি আমাদের জন্য না, শুধুমাত্র আমাকেই কাশিমপুর হাই সিকিউরিটিতে পাঠালো। রাজনীতিবিদদের মধ্যে তো অনেকেই অ্যারেস্ট হয়েছিল, আমার থেকে সিনিয়র নেতারাও অ্যারেস্ট হয়েছিল, শুধু আমাকেই কাশিমপুর হাই সিকিউরিটি পাঠালো। ওইখানে পাঠানোর পর একটা বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্লোরে একটা গলিতে আমাকে একটা রুম দিয়ে আলাদা রাখা হলো। কারোর সাথে কোনো যোগাযোগ নাই, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। পরিবার আসতে নিলেও তাদের সাথে কোনো পারমিশন ছিল না দেখার। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেত, ওইখান থেকে আইজি অফিসে যেত। তারপর পারমিশন যদি তারা দিত তাহলে পরিবার আমাকে দেখার সুযোগ হতো। আপনারা জানেন 280টা মামলা আমার ছিল তখন। 280টা মামলা থাকা সত্ত্বেও আমাকে তো প্রতিনিয়ত তো কিন্তু কোর্টে যাওয়ার একটা সুযোগ ছিল, যে আমার যেহেতু হাজিরা, আমাকে পুরা আনকোট করে জেলেই রাখা হলো যেন কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে না পারি। উপরের থেকে নিচে আসতে দিত না, খাওয়া দাওয়ার সমস্যা, নানা ধরনের সমস্যা তারা আমার সাথে করেছে। এই অমানবিক নির্যাতন যে তারা করেছে শুধুমাত্র নির্বাচনের জন্য। পুলিশ হত্যা মামলা সহ আমার নামে দেওয়া হয়েছিল। তারপর অস্ত্র মামলা, বিচারপতি বাসায় অ্যাটাক, এমন কোনো মামলা নাই। 28শে অক্টোবরের তো মামলা সব দিয়েছিল, এর আগে সব মামলা আমার নামে দেওয়া হয়েছিল। যতবারই জামিনের জন্য আমার পরিবার দাঁড়ায় অতবারই নাকচ করে যায়। তাদের প্ল্যান ছিল যারা কোনোভাবে নির্বাচনটা পার করবে। এবং আমি যে মহানগরের সদস্য সচিব, আমি নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিব, ওই কোনো সুযোগ তারা আমাকে রাখে নাই। আমার যেহেতু পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন ছিল, তারা আমার সাথে দেখা করতে আসতে পারতো না। যখন যা মন চায় গয়নাগাটি বিক্রি করে, পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে এনে আমাকে টর্চার চালাবে, আমাকে আর দেখবে না, আমি আর জেল থেকে বের হব না, এই ধরনের ভয়ভীতি দেখিয়ে সিআইডি থেকে অনেক টাকা পয়সা আমার পরিবারের কাছ থেকে নিয়েছে। অনেক টাকা পয়সা নিয়েছে। আমি যখন জেল থেকে বের হই পরে এই বিষয়গুলি জানতে পারলাম। এবং ভিতরে থাকা অবস্থায় জেলার যে ছিল, আমাকে, আপনি জানেন যে ওই মুহূর্তে অনেক ঠান্ডা পড়েছিল। জেলারের কাছ থেকে আমি 2টা কম্বল চাইলাম, সে কম্বল দিল না। বলল একটা কম্বল তুমি মাথায় দিবা, আরেকটা কম্বল তুমি বিছাবা এবং একটা কম্বল তুমি গায়ে দিবা। এই পরিবেশে আমাদেরকে থাকতে হয়েছে। এবং কারোর সাথে যে বিষয়গুলো আমি শেয়ার করব, কাশিমপুর হাই সিকিউরিটি এমন কাউকে আমার উপরে উঠতে দিত না। আমাকে 5 তলায়, গাজী বিল্ডিংয়ে 5 তলায় রেখেছিল একটি কোনায়। ওইখানে থেকে রাস্তা দেখা যাইতো। আমি প্রায় সময় বারান্দায় গিয়ে যদি রাস্তা দেখতাম, ওইটাও তারা বন্ধ করে দিয়েছে হাটবোর্ড দিয়ে, যেন আমি বাইরের পরিবেশও দেখতে না পারি। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি তারা আমার উপরে করেছে, যা অন্য অন্য বন্দীদের ক্ষেত্রে ছিল না। এমনি হাই সিকিউরিটি, আবার জেলের ভিতর জেল, খাওয়া দাওয়ার সমস্যা, পরিবারকে বলতে পারতাম না। তারপর আমার কাছে যারা আসতো, মানে কারারক্ষী, যদি একটু কথা বলতাম তাদেরকেও পানিশমেন্ট দিয়ে তাদেরকে অন্য জেলে পাঠানো হতো। এই ধরনের নিপীড়ন নির্যাতন জেলের ভিতরে আমার হতে হয়েছে। সিআইডি থেকে, তারপর জেলার, জেল সুপার, সুবেদার হঠাৎ আমার রুমে আসতো, বলে চেক করা হবে, রুম চেক করা হবে। রুম পুরা একেবারে নষ্ট করে, তারা এমন কোনো দিন নাই যারা 2-3 বার তারা চেক না করছে। আমার রুম চেক করে চলে যেত এবং আমাকে নিয়ে বসিয়ে রাখতো। সারাদিন বের হতে দিত না। সন্ধ্যার সময় 8টা-9টা বাজে বলে যে বের হন। যখন বের হই রুম থেকে, আমাকে বের করে, তখন আমি নিজেও জানি না যে আমার এখান থেকে জেল থেকে নিয়ে আমাকে হয়তো মেরে ফেলবে। কি পরিবেশ, দেশের কি পরিবেশ, কি সিচুয়েশনে আমি আছি। 3টা মাস আমার এইভাবে কাটতে হয়েছে। জেল জীবনে আমার প্রতিটা রাতই মনে হয়েছিল যে আমার হয়তো আজকেই শেষ রাত, যেভাবে তারা নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে সাজ্জাদুল মিরাজের জেল জীবনের নানান দিকগুলো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কারাবন্দির নতুন কোনো জীবনের কথা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন।